সত্যনারায়ণ দাস। বাবার নাম সতীশ চন্দ্র দাস, মার নাম যোগমায়া দাস। আমার জন্ম বিক্রমপুর, পাটপাড়া, ঢাকা। একটা ছোটোবেলা, তারপরে অবশ্য ছোটোবেলা থেকে আমরা পারিবারিকভাবে আমরা কুমিল্লা চলে আসি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমার পড়াশোনা। জেলা স্কুলের ছাত্র ছিলাম। ঈশ্বর পাশালেও আমি পড়েছি। আমি তো পড়াশোনা শুরু করেছি অনেক আগে। আমি 62-তে আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তো তখন শিক্ষা আন্দোলন শুরু হয়ে যায়। আন্দোলন থেকে আমার সত্যিকার অর্থে রাজনীতি শুরু, সরাসরিভাবে আমি একেবারে রাজপথে। কুমিল্লা তখন আমি জেলা স্কুলের ছাত্র। তখন ওই যে 62 শিক্ষা আন্দোলনে কুমিল্লা কারা কারা নেতৃত্ব দিয়েছিল মনে আছে? ব্যারিস্টার রফিকুল ইসলাম। আচ্ছা, সে তখন কুমিল্লা ছিল। এনায়েত ভাই মাঝে মাঝে আসতেন। এনায়েতুর রহমান ডাকসুর তখন গিয়েছিল। তারপরে এই 62 আন্দোলনের পরে আমার তো গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমি এগোতে থাকি। 63-র দিকে আমি গ্রেফতার হয়ে যাই। 63-তে গ্রেফতার হয়ে কিছুদিন পরে আমি ছাড়া পাই। তো তারপরে কাজকর্ম করি, বেরিয়ে আবার কাজকর্ম শুরু হয়। কাজকর্ম করতে গিয়ে তারপরে আবার কিছুদিন পরে আবার ওয়ারেন্ট শুরু হয়। কাজকর্ম শুরু হচ্ছে, যথারীতি কাজকর্ম হচ্ছে, কাজকর্ম করছি, সংগঠন করছি। আমি আসলে এই সময়টায় ছাত্রলীগ করি। এই সময় আমি ছাত্র শক্তির সাথে জড়িত ছিলাম এবং তখন অলিহাদ সাহেব, আনিসুর রহমান এরা ছিলেন সংগঠনের নেতা। গোপনে গোপনে আমরা একটু অন্য কাজ করতাম। সেটি হচ্ছে দেশটাকে স্বাধীন করবার জন্যে আমরা গোপনে খুব কাজ করতাম। এটা আমি এক চৌমাথায়, কুমিল্লা শহরের এক চৌমাথায় পথসভা করছিলাম। সে পথসভায় কিছু বক্তব্য তৎকালীন মুসলিম লীগ সরকারের লোকজনদের কাছে ভালো লাগেনি। আবার আমি গ্রেফতার হলাম। ধীরেন দাদু ছিলেন। আমার এই অ্যারেস্টটাকে ওনারা খুব সহজভাবে নেননি। উনি আমার রাজনৈতিক গুরু ছিলেন, মফিজ সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন। তখনই ছাত্রশক্তি করি। তখন ছিল 65-66-এর দিকে। এবং শেষ পর্যন্ত তারা আমাকে বেরো করলে। এরপর থেকে আমি পাকিস্তানি সরকারদের খুব ভালো নজরে ছিলাম না কখনো। যাই হোক, বেরিয়ে আমার যে কাজ সে কাজই করছি। আমি কাজ করছি, আমার কাজকর্ম এগিয়ে চলছে, গোপনে গোপনে সংগঠন করছি। কিন্তু এটা করতে গিয়ে আমি আবারও গ্রেপ্তার করি। 70-এর গণ অভ্যুত্থানে আমি বের হয়ে আমাকে মুক্তি দেওয়া হয়। তখন সংগঠনের সমস্ত অবস্থা চারদিক বিবেচনা করে দেখলাম যে আসলে স্বাধীনতা আন্দোলনের জন্যে যে জাতীয় সংগঠন দরকার, সে জাতীয় সংগঠন আমরা এখনো গড়ে তুলতে পারিনি। এবং সেটার জন্যে আরও বড় সংগঠন, আরও বড় শক্তির খুব প্রয়োজন। সেই সময় নতুন করে আমাকে চিন্তাভাবনা করতে হলো এবং চিন্তাভাবনা করতে আমি ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়ি এবং সেখানে থেকেও আমি গোপনে গোপনে কাজগুলো করতে থাকি। এক পর্যায়ে আমি তখন গ্রেটার কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক দায়িত্বে আমি ছিলাম। আমাকে গোপনে গোপনে কাজকর্ম করতে হতো। এবং একটা কথা আজকে সবার মনে আছে কিনা জানি না, যাই হোক, আমি কিন্তু তখন এই যে বিভিন্ন কলেজগুলোতে যখন আমাদের নির্বাচন হতো, ওই যে উপরে প্যানেলের উপরে কিছু কথাবার্তা থাকতো না, যে অমুককে ভোট দিন, এই স্বাধীনতার শপথ নিন বা স্বাধীনতা আন্দোলনের শপথ নিন, এই কথাগুলো কিন্তু আমরা একেবারে ওখানে লেখাই থাকতো স্পষ্ট। যাই হোক, এভাবে করতে এখন তৎকালীন সময়ে তো 69-70 এই সময়টা সারা বাংলাদেশই তখন ছাত্রলীগের জয়গান। তখন থেকে সিরাজুল আলম খানের সাথে আমার সরাসরি পরিচয় হয়। এই পরিচয়ে
কিছু অবদান আছে সৈয়দ রেজাউর রহমানের। কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লার সৈয়দ রেজাউর রহমান। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ছাত্রলীগে এসে আমি একটা বড় কাজের সুযোগ পেলাম, বড় একটা পরিসরে কাজ করার একটা সুযোগ পেলাম এবং এখানে মনে প্রাণে কাজ করতে লাগলাম। স্বাধীনতার সপক্ষে গোপনে গোপনে সংগঠন গড়ে তুলতে লাগলাম, ছাত্র সংগঠন বিস্তার লাভ করতে লাগলো। আগরতলা ষড়যন্ত্র মামলায় এটা একটা অদ্ভুত, হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলায় সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মারা হলো জেলের ভিতরে। আচ্ছা, মারার পরে আমাদের দলীয় সিদ্ধান্ত হলো যে সে হবে আমাদের, উনি সার্জেন্ট জহুরুল হক হবেন আমাদের প্রথম স্বাধীনতার শহীদ, এ কথাটা ঘোষণা করা হলো। এবং পরবর্তী সময় তার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের সময় আমাদের জয় বাংলা বাহিনী, একটা খেয়াল আছে, জয় বাংলা বাহিনী হলো। এটা একটা আমাদের ওই যে যুদ্ধবিদ্যা শিখতে হবে, আমাদের একটা রেজিমেন্টেড ফোর্স দরকার, মিলিটেন্ট ফোর্স দরকার, এই চিন্তা ভাবনা থেকেই এই সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু দিবসকে উপলক্ষ করে এই কাজগুলো আমাদের এগোচ্ছিল। তখন এই রেজিমেন্টেরই আবার একটি পতাকার দরকার। তো এই রেজিমেন্টের উপলক্ষ কিন্তু এগুলো, আসল উদ্দেশ্য কিন্তু ভিন্ন জায়গায়, স্বাধীনতার ইয়েতে। তো সেই লক্ষ্যে সেদিন কি করা হলো, তার সম্মানার্থে ওই রেজিমেন্টের ইয়েতে শেখ সাহেবকে আবার দেওয়া হবে, গার্ড অব অনার দেওয়া হবে রেস কোর্সে। তো রাতারাতি খুব তাড়াহুড়া করে তখন ওই ফ্ল্যাগের জন্যে সব ঠিক হলো। সৌভাগ্যক্রমে আমি তখন ঢাকা, ৭ সালের 15 ফেব্রুয়ারি, তো সেই দিনটা তার আগের দিন রাতে তৈরি হয়েছিল শাহজাহান ভাই তারই রুমে। তার রুম তো ছিল 108 নম্বর, বাথরুমের পাশেই রুমটা। তো ইকবাল হল, এখন জহুরুল হক, জহুরুল হক বলে ওই সার্জেন্ট জহুরুল হকের নামই। তো দিনের বেলায় কিন্তু এই ফ্ল্যাগটা প্রায় খানিকটা সেরে ফেলা হয়েছিল ওই দর্জিকে দিয়ে, ওই বিহারি দর্জি, আমাদের ওই যে ছাত্রলীগের কেন্দ্রীয় অফিসের এখানে বিহারি দর্জি ছিল পাশে, নামটাই বলে গেছে চাচানিয়ার, যাই হোক কী একটা নাম ছিল, ওই ভদ্রলোককে দিয়ে এই ফ্ল্যাগটা করানো হয়েছিল। সবুজ কাপড় আর লাল ইয়েটা কেটে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে, আর তারপরে বাকি ছিল এই ফ্ল্যাগটা। তো তখন লোকজন অনেক, প্রতি মুহূর্তে তো এত ভিড়, সংগঠনের লোকজন আসে। আর তখন ইকবাল হলেই ছিল আমাদের সমস্ত যোগাযোগের কেন্দ্র, আর আমাদের নেতারাও ছিলেন ইয়েতে, ওখানেই থাকতেন, ওখানেই আশেপাশে ঘোরাফেরা করতেন, কথাবার্তা করতেন, কাজকর্ম করতেন, বিভিন্ন মোটিভেশনে কাজকর্ম চলত। এখন অবশ্যই আমাদের নেতাদের মধ্যে তখন 3টে লোককে আমরা মূলত পেয়েছি। প্রথমত সিরাজুল আলম খান, যার কথা না বললেই নয়, এবং তিনি নিঃসন্দেহে যে শেখ সাহেব যদি স্বাধীনতার আন্দোলনের স্থপতি হন, তাহলে এর পরের ব্যক্তিটি হচ্ছেন সিরাজুল আলম খান, নিঃসন্দেহে, এবং এই সম্মানটুকু তাকে দেওয়া উচিত। আমরা মার্শাল মনিকে পাই, যিনি মনিরুল ইসলাম নামে পরিচিত, আমাদের কাছে উনি মার্শাল বলে পরিচিত, আর কাজী আরিফ। নেতা হিসেবে 3জনই আমাদের মধ্যে ছিলেন। তো রাতে অবশ্য সব লোকজন চলে যাবার পরে আমার ওই ফ্ল্যাগের মধ্যে, গোলাকার ওই ইয়েটার মধ্যে মানচিত্র যেটুকু বাকি ছিল সেটা আমাকে করতে হয়েছে। এই জন্যে করতে হয়েছে যে লোকজন সব সরে গেলে এটা করা, এবং খানিকটা গোপনীয়তা রক্ষার জন্যে। তো সেটা করে ফেলা হলো, করে এটা শুকানোর জন্যে ভেতরে নিয়ে রাখা হলো। এভাবে ফ্ল্যাগটা কিন্তু তৈরি হয়ে গেল। সে সময় মার্শাল মনি ছিল, হাসম আব্দুর রব ছিলেন, শাহজাহান সিরাজ ছিলেন, একজন লোক ছিলেন সম্ভবত নজরুল বা কেউ। আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটা সেদিন তৈরি হয়ে যায়। এখন আরেকটা কথা বলা হলো যে এই ফ্ল্যাগের মধ্যে এই যে ইয়েটা, মানে বাংলাদেশের ম্যাপটা এটা আসলে খুব ডিফিকাল্ট হবে অবিকল এই ইয়েটা রাখতে গিয়ে, অনেকে এটা বিকৃতি ঘটাবে, তখন তো এটা সমস্যা। স্বাধীনতার পরে এটা উঠে, তো এটা ইয়ে ছিল
এসব নিয়ে আলাপ আলোচনার পরে তখন বলেছে না কোনো প্রবলেম নেই। তখন সিদ্ধান্ত হলো যে এটা তো দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এটা তুলে দেবো। এটা আপাতত রাখছি এই জন্যে, কারণ যেহেতু আমরা বাংলাদেশ বলছি, এই শব্দটার সাথে বাংলা বললে পশ্চিমবাংলা এর মধ্যে চলে আসে। তুলে দেওয়ার সিদ্ধান্তটা তখন ছিল। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা খুব পরিষ্কার করে বলা উচিত এবং জানা উচিত আমাদের যে সিদ্ধান্তটা তখনই ছিল এবং এটা দলীয়ভাবেই এই সিদ্ধান্ত ছিল। ম্যাপটা শুধু দেওয়া হয়েছে এই কারণে যে এটা শুধু আমাদের অবস্থানটা, আমাদের ভৌগোলিক অবস্থানটাকে পরিষ্কার করে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে পশ্চিমবাংলা বা অন্য কোনো কারো দেশের কোনো ভূখণ্ডের প্রতি আমাদের সামান্যতম কোনো স্পৃহা নেই। 70-এর নির্বাচন হলো। নির্বাচনের পরে নির্বাচনের সময় তো এদেশের মানুষ তো একটা রায় দিলই, কিন্তু স্বাধীনতার পক্ষে সরাসরিভাবে জনগণকে সম্পৃক্ত করবার জন্য আমাদের কাজকর্ম চলতে লাগলো। শুধু তো তাই করলে চলবে না, এই শুধু স্লোগান, মিছিল, মিটিং, সভা সমাবেশ ছাড়াও আমরা ভাবতে লাগলাম যে পাকিস্তানি আর্মি, একটা সুশিক্ষিত আর্মির বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করা চারটিখানি ব্যাপার। অতএব আমাদের এই রাজনৈতিক কাজকর্মের পাশাপাশি আমাদের যুদ্ধবিদ্যাটাও শেখা দরকার। কিনা আমরা দেখবো কিনা জানি না যে একটা দেশকে আমাদের হাতে কিছুই নেই, হ্যাঁ, আমাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি, কোথায় আমরা থাকি, কোথায় যাব এর কোনো নিশ্চয়তা নেই, তারপরে অস্ত্র নেই, গোলা বারুদ নেই, আমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। একটা অদ্ভুত আকাশচুম্বী একটা স্পিরিট ছিল, হ্যাঁ, এবং কারো চাইতে কম ছিল না, কেউ কারো চাইতে কম ছিল না। আমাদের তখন কুমিল্লায় প্রাক্তন সৈনিকদের নিয়ে আমাদের একটা সংগঠন ছিল কুমিল্লাতে এবং সেই লোকজনরা কিন্তু বিআরটিসিতে, তখন ইপিআরটিসি ছিল, ইপিআরটিসির মধ্যে কিন্তু সমস্ত বেশিরভাগই ড্রাইভার বা কন্ডাক্টরদের মধ্যে বেশিরভাগই ছিল প্রাক্তন সৈনিক। তাদেরকে নিয়ে আমাদের একটা সংগঠন ছিল এবং গোপনে গোপনে তারা আমাদের বিভিন্ন অস্ত্রবিদ্যাটা শেখাতেন আর আর্মিনেশনকে নিয়ে কী ব্যবহার করতে হয় এগুলো করতেন। এছাড়াও আমরা তৈরি হচ্ছিলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে ঠিক মোক্ষম সময় অস্ত্রশস্ত্রগুলো সরবরাহ করবার জন্যে আমাদের সাহায্য সহযোগিতা করা এবং যুদ্ধ যদি আমাদের করতেই হয় সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছিল এবং সেই সময় তারা যাতে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের পক্ষে সেই মোটিভেশনও চলছিল এবং সেভাবে সংগঠিত হচ্ছিল। আমাদের এই পতাকা বানালো কিন্তু কুমিল্লা শহরে একটা লোক, ওয়াহাব মাস্টার, ওয়াহাব টেইলার বলে একটা টেইলার ছিল। সে এক রাতে যে কত পতাকা সে করেছিল আমার নিজেরও জানা নেই, সেও বলতে পারবে না। সে একটা মেশিনের মতো কেবল বানাচ্ছিল। সেও এই ফ্ল্যাগটা বানানোর জন্য আর মানুষকে বিতরণের জন্যে আন্তরিকভাবেই আমার চোখে ভাসে এখনো, মানে হাসি মুখে সে বিতরণ করা শুরু করে দিল, বানালো আর বিতরণ করে যেই আছে তাকে। স্বাধীন দেশের পতাকা উড়ানোর জন্য মানুষ পাগলের মতো হয়ে গেল, বহু দূর দূর, আমি অনেককে চিনিও না। তো গোলাবারুদের মধ্যে কুমিল্লায় আমি যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ইয়েতে সায়েন্স ল্যাবরেটরিগুলোতে, বিভিন্ন স্কুলে, হাই স্কুলগুলোর এবং কলেজের ল্যাবরেটরির ভিতর ঢুকে আমার কোনো এক্সপ্লোসিভ কিছু পাওয়া যায় কিনা সেগুলো খোঁজা। তো সেগুলো খুঁজতে গিয়ে অন্যান্য জায়গায় খুব একটা বেশি পাইনি, বেশিরভাগ পাওয়া গেছে ভিক্টোরিয়া কলেজে। ভিক্টোরিয়া কলেজ থেকে এক্সপ্লোসিভ কিছু জিনিসপত্র বের করে নিয়ে আসি। তো সেখানে অবশ্য আমাদের তখন ভিক্টোরিয়া কলেজে সহসভাপতি ছিল শাহ আলম সহ এরকম আরও অনেকে, বিশেষ করে আব্দুল লতিফ খন্দকার, ওর বাসায় আমি এগুলো রেখেছিলাম, কেউ জানতো না, গোপনে এগুলো রাখা হয়েছিল। এগুলো এনে রাখা হয়েছিল আর আমার বাসায় কিছু ছিল, এই দুই বাসায় জিনিসপত্রগুলো রাখা হয়েছিল। এবং এগুলো দিয়ে আমরা ছোটো ছোটো বোম তৈরি করার কোনো ব্যবস্থা করা যায়। তখন তো আমরা হাই এক্সপ্লোসিভ কিছু বানাতে পারতাম না এবং এই সমস্ত ফর্মুলা আমাদের কাছে ছিলও না। তো এগুলো করতে গিয়ে একবার ছোট ছোট যেগুলো করলাম, সেলিম নামে আরেকজন ছিল আমাদের এক কর্মী, তাকে সহ আমরা
চলে গেলাম এই সমস্ত জিনিসপত্র, এক্সপ্লোসিভ কিছু জিনিসপত্র নিয়ে বোমা বানাবার জন্যে। এই পুরনো যে এয়ারপোর্ট ছিল কুমিল্লায়, সেই জায়গাটা কিন্তু তখন খুব নীরব ছিল। আজকে যেরকম ঘনবসতি এরকম ছিল না। ওখানে একটা মানে পোড়ো বাড়ি আর কি ছিল, পোড়ো বাড়ি ছিল এবং কয়েকটার বিল্ডিংয়ের রুমের ছাদও ছিল। এমন একটা জায়গায় যেয়ে আমরা এই সন্ধ্যার পরে গিয়ে এই কাজকর্মগুলো করতাম। প্রায় 25শে মার্চ কুমিল্লায় ক্র্যাকডাউন হলো। আমার টার্গেটটা আমি তো জানি আমাকে ওই ওই ময়নামতি থেকে সেই সংগঠনেরই একজন ফরিদ নামে এক সিপাহী সকালে আমাকে বলেছে, ফরিদ লিবার্টি সিনেমা হলের কোনায় এসে আমাকে জানালো। ফরিদ যে আসছিল, ফরিদকে দেখে আমার একটু খারাপ লাগলো। অন্যান্য সময় আসতো বেশ টিপটপ ইয়েতে, কিন্তু ফরিদের পায়ে ছিল প্যাডস, পরনের বেল্টটাও ছিল না, আর শুধু খাকি শার্ট প্যান্ট, ফুল প্যান্ট আর শার্ট, হাফ শার্ট একটা, আর কেস ছিল। তাই বললাম যে আপনার ড্রেস এরকম কেন? তাহলে আমাদের সব নিয়ে গেছে, বেল্টটা পর্যন্ত নিয়ে গেছে, শু নিয়ে গেছে, আর্মস সব নিয়ে গেছে। তাহলে কী করা? তখন আমাদের বললো যে আপনারা তৈরি থাকবেন, যা কিছু হয় আজকে কিন্তু হয়ে যাবে, আজকে অ্যাকশন শুরু হয়ে যাবে। আমাকে বললো যে আপনি এইটুকুই আমাদের কাছে সিগন্যাল আছে, আমাকে এটুকু খবর দিতে বললো আপনাকে, আর আপনারা সবাই ঠিকঠাক থাকবেন। কারণ 25শে মার্চে আমি বাসা থেকে দূরে সরে যাই, আশেপাশেই ছিলাম। তো 25শে মার্চ 12টার পরে যখন আর্মি আমার বাসার চতুর্দিক ঘেরাও করে আসলো, ভিতরে ঢুকলো, তখন আমাকে না পেয়ে আমার বাবাকে নিয়ে যায়। আর বাবাকে নিয়ে সেই রাতেই বাবাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা আবার ওই বিআরটিসির ওই ডিপোতে যেই আমাকে আবার খবর দেওয়া হলো, এবং তখন ফরিদ আমাকে জানালো, ফরিদ ভাই বলল যে দাদা ওই আঙ্কেলটা মেরে ফেলছে। কারে কীভাবে নিয়ে আসছে সেদিন মোটামুটি ওদের জানা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এই ফরিদও বাঁচেনি। কয়েকদিন পরে শুনতে পাই যে ফরিদও মারা গেছে। কিন্তু সালাম ভাই ছিল ওদের নেতা, ওই আর্মি ইয়েদের। এরা খুবই ভালো বিআরটিসি ড্রাইভার ছিল, কিন্তু আর্মি এক্স আর্মি। উনি মারা গেছেন না, উনি মারা যান। সালাম ভাই মারা যান, পরেও আমাদের অনেক সহযোগিতা। সালাম ভাই মারা যাননি, ফরিদ মারা গেছে। তো যাই হোক, ছিল না। 25 তারিখ এইখানে আরও কতগুলো ঘটনা ঘটে যায়। বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার নামে অ্যানাউন্স হতে থাকে। উর্দুতে বলতেছে শিবনারায়ণ দাস কোথায়, শিবনারায়ণ দাসকে ধরিয়ে দাও, শিবনারায়ণ দাসকে ধরিয়ে দিলে 20,000 টাকা 30,000 টাকা এনাম মিলবে, পুরস্কার মিলবে, এরকম বলছে। তো এক ছেলে আমার পাশ দিয়ে বলে যাচ্ছে। আমি কিন্তু আমার নিজের চেহারায় আর ছিলাম না, তখন আমার চেহারা ছিল একেবারেই করে ফেলে। আমি একটা ফকিরের মতো হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আর দেখছি কি অবস্থা। আমি যা দেখলাম, কোনো রাজনৈতিক দলের অফিস টফিসে কেউ নেই, কিচ্ছু নেই, পাখির মতো মানুষজন কেবল রাস্তাঘাটে মরে আছে। আমি মানুষের কাছে একটা আতঙ্ক হয়ে গেলাম। এখানে কুমিল্লা শহরে বিশেষ করে হিন্দু বাড়িগুলোতে ওদের ধারণা যে আমি শেল্টার নেব নিশ্চয়ই হিন্দু বাড়িতে। এটা আরেকটা মূর্খতা। কিন্তু আমাকে কেন্দ্র করে কুমিল্লার প্রতিষ্ঠিত বনেদি হিন্দু পরিবারগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে কাউকে ধরে নিয়েছে, কাউকে মেরেছে, ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, বহু লোককে মেরেছে। তো যাই হোক, আমাকে 2-4 দিন পরেই আমাকে একজন সাথে নিয়ে গেল। সাথে আসলে কেউ তখন আমার দেখাই নেয়নি, প্রত্যেকেই বর্ডার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে, লোকজনই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং আমারই হচ্ছে যে সোনামুড়া যাওয়া, আমি জানি যে সোনামুড়াই হচ্ছে বর্ডার। বর্ডারে গিয়ে একটা অভিজ্ঞতা হলো, বর্ডারের প্রান্তে বহু লোক দাঁড়িয়ে আছে, এবং এরা কি এই পাড়ের লোক না ওই পাড়ের লোক আমি সবাইকে চিনতে পারছি না। কিন্তু লোকজন জিজ্ঞাসা করতেছে যে শিবনারায়ণ দাসকে চেনেন, শিবনারায়ণ দাসকে চেনেন। তো বর্ডারে যখন বলতেছে যে শিবনারায়ণ দাসকে চেনেন, আমার সন্দেহ হলো রে বাবা, এরা কোন পক্ষ। আমি বিপদে পড়ে গেছি, আমি এদিকে ক্রসও করতে পারছি না। পরে এক পর্যায়ে এক লোক আমাকে চিনে ফেললো, আন্দাজ করলো, চিনে ফেলেনি তখন, আন্দাজ করছে। বলছে যে আপনি আসেন তো, আপনি কোথায় থাকেন, এইসব জিজ্ঞাসা করছে, আপনি কী করেন। তো এগুলো করতে 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 অনেক কথাগুলো দেখেন, অনেক এরকম ইন্টারোগেট করতে 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 বলতেছে, তা আমি যে কথা বলতেছি এই আমার আওয়াজটা তার কানে কিন্তু তার খুব পরিচিত, তার যাচ্ছে। বলে দেখেন আপনি শিবনারায়ণ দাস, আপনার চশমাটা কোথায়?
বাই দিস টাইম কিন্তু আপনি তো চশমা পরেন না, হ্যাঁ, তা আপনি চশমা ইয়ে করলেন কেন? চশমা বলে মহা বিপদ, আমি কোথায় কার কাছে, পাকিস্তানি আর্মির কাছে পড়ে গেলাম নাকি? আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আপনার পক্ষের লোক, আপনি নিশ্চিন্তে কথা বলেন। আমি ভারতের লোক, আমি এখানকার লোক, আপনাকে আমরা চিনি, আপনাকে জানি। কদিন আগে যে আপনি বক্তৃতা দিয়েছেন, সেই জ্বালাময়ী বক্তৃতা এখনও আমাদের কানে বাজে। আপনি দোহায় আপনি নিজের পরিচয়টা বলেন, আপনি শিবুদা? আমি হ্যাঁ আমি শিবুদা। আমি তখন একটু বললাম, বলে আসেন, আপনার কোনো ভয় নেই। তখন সবাই ডাকাডাকি শুরু করলো, এই পাওয়া গেছে। এই যে একটা ভিড় ছুটলো, আমি সোজা চলে গেলাম থানায়, আমার ওরা থানায় নিয়ে গেল। আগরতলা কেন, আগরতলাতে পরে আমি সোনামুড়া এলাম। সোনামুড়া বর্ডারে এসে থাকলাম এই কারণে যে এই যে লোকজন আসা যাওয়া করছে, আমাদের এখান থেকে যোগাযোগ করা এবং রিক্রুটিংয়ের যে কাজটা, এই কাজগুলো আমি শুরু করি। তারপর কিছুদিন পরে সিরাজ ভাই এলেন ওই এলাকায়। আবার কিছুদিন পরে সিরাজ ভাই, শেখ ফজলক মনি, ওনারা এলেন। এসে তারা আলাপ আলোচনা কী করলেন, করে টোরে আমাকে সিরাজ ভাই খবর দিলেন যে তুমি আসো, আমরা মিলেমিশে এখন ট্রেনিংয়ের ব্যবস্থাটা হয়ে গেছে, সে ট্রেনিংয়েই করবো। ওই দেরাদুনে ফার্স্ট ব্যাচ আমাদের যাবে। এখন আমি কিছু বললাম আর কি, ওই যে আমাদের যে ডিফারেন্সটা ছিল মনিবের সাথে, বললো এখন এগুলো যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন এগুলো মিলেমিশে আমাদের কাজকর্ম করতে হবে, এখন আর সব চিন্তাভাবনা করে লাভ নয়, চলো পরে যাওয়া হয় কাজ করতে করতে একটা জায়গাটা দেরাদুনে লোকজন। আমিও চলে গেলাম, ওখান থেকে এলাম, তো নিয়ে এসে তারপরে ঢুকলাম। আমাদের এলাকাটা ছিল এই মুরাদনগর, বাঞ্ছারামপুর, তারপর বুড়িচং, এই এলাকাটায় আমি কাজ করেছি। তো এখানে আপনার তো রামচন্দ্রপুর, দলনেতা উপনেতা ছিল, দলনেতা কে ছিল? দলনেতা তখন ছিল পাখি ছিল, পাখি পরে চলে আসে, নাজমুল হাসান পাখি। ওরা বুড়িচঙ্গে একটা ফল্ট হওয়ার পরে ওরা যখন উন্ডেড হলো, বাহার, পাখি আর একটা ছেলে ছিল কি ওসমান, এদেরকে নিয়ে যখন জিবি হাসপাতালে গেল, তখন পাখি আবার অন্যদিকে চলে গেল। তারপর আপনার আমরা হয়ে গেলাম, আমাদের ট্রুপগুলো, এবং আমরা এলাকা ভিত্তিক তখন সেখানে রিক্রুট করা শুরু করেছি, ট্রেনিং দেওয়া শুরু করেছি। আমাদের ট্রুপ অনেক বড় হয়ে গেছিলো। এক পর্যায়ে আমাদের ওখানে তো শীতলাইতে তখন আমি একটা বিরাট গ্রাম, চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়েছে, ইভেন উপর থেকে শেলিং শুরু হয়, এই শেলিংয়ের জ্বালায় আমরা আর থাকতে পারিনি। তারপরে দেখলাম ঘর বাড়ি যার যার কিছু থেকে ছেলেও উন্ডেড লোকজন অনেক উন্ডে রয়েছে। তার মধ্যে হয়েছে কি, সবার বাড়িঘর খোলা। আমরা যে সমস্ত বাড়িঘরগুলোতে আমরা শেল্টার ছিল, সেই শেল্টারে কেউ নেই, দরজা কপাট খোলা, বাড়িঘর ফেলে সব পালিয়েছে। তা আমরা এইভাবে যেতে 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 আমরা কখন যে বর্ডারের কাছে চলে এসেছি আমরা নিজেরাও জানি না। জুরুচাম থেকে তারা আবার আগরতলায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে পাখিটাকিরাও যে যারা যারা বাহার বলে একটা কুমিল্লার ছেলে উন্ডেড হলো, আর একটা ছেলে কাশেম ছিল, ওরা উন্ডেড হলো, জিবি হাসপাতালে রাখলো। তারপরে আবার প্ল্যান করা হলো যে আমরা আবার দেশজন নিয়ে আমরা আবার বাংলাদেশে ঢুকে যাই। আমার নাম গীতশ্রী চৌধুরী, কুমিল্লা শহরে আমার কান্দিরপাড়ে আমার বাড়ি ছিল। আমার বাবা অসিতরঞ্জন চৌধুরী সঙ্গীত শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধে কীভাবে জড়িত হলাম, তখন আগরতলায় গিয়ে আমি খালি সংগঠন খুঁজে বেড়াচ্ছি। তখন ওখানে স্বেচ্ছাসেবিকা বাহিনী নামে একটা বাহিনী হলো, সেখানে কনভেনার হলেন রিজিয়া চৌধুরী, রাইটার রিজিয়া চৌধুরী। তাকে গিয়ে বললাম আমাকে কাজ দিন। তো উনি অসুস্থ ছিল, ওনার কাজগুলি আমি জিবি হাসপাতাল, ভিএম হাসপাতালে ওই মুক্তিযোদ্ধারা উন্ডেড হয়ে আসলে তাদের বই, খাতা, কলম এগুলি দিতাম। তখন খালি খুঁজে বেড়াতাম কাকে দ্বারা, কার মাধ্যমে গিয়ে আমি ট্রেনিং নেব। আমি বাংলাদেশে গিয়ে আসম আব্দুর রব আর শহীদ স্বপন চৌধুরী ওই জিবি হাসপাতালে গেল। আমি রব ভাই আমি মুক্তিযুদ্ধে যাব। হ্যাঁ তুই মুক্তিযুদ্ধে, হ্যাঁ মুক্তিযুদ্ধে যাবো, আচ্ছা ঠিক আছে। তখন স্বপনদা বললো কি, বোন তুমি শ্রীধর বিলায় আসো, লেম্বুছড়ার একটা মুক্তিযুদ্ধ ট্রেনিং হবে, ওখানে তোমাকে দেবো, তুমি যাবে। গেলাম, পরে ওইখানে মোটামুটিভাবে গ্র্যানেড ইত্যাদি ইত্যাদি 15-16 মহিলা মুক্তিযোদ্ধার কথা মনে আছে? হ্যাঁ, ঠিক আছে। মমতাজ বেগম ছিলেন হাবিবের মিসেস, তারপরে শামসুনার ইকু, তারপরে এই যে রোজি বেবি পরে আমাদের একসঙ্গে বাংলাদেশে ঢুকি। আফতাব ভাই গুলি খেয়ে, ভেতর থেকে গুলি খেয়ে আগরতলায় জিবি হাসপাতালে যায়। তখনই আমি ওই যে বইটই দিয়ে বেড়াই, সে আমাকে ওই টিটকারি দিতে আসে। ফরুককে চেনেন? হ্যাঁ। আফতাবের পরে বোনের জানিয়েছে। ফরুক ভাই আমাকে ওই করে কথা বলতো, এই ইফসুর দালাল আসছে। তা আমি একবার ফরুক ভাইয়ের বলেই ফেললাম যে ফরুক ভাই আপনি তো আমাকে যাই বলেন, আমি মুক্তিযুদ্ধ
আমার তো যাই ট্রেনিং মিস হয়েছে, এখন আমি ভিতরে ঢুকতে চাই। তো সত্যি সত্যি যাওয়া, ওর সাথে ইন্টারভিউ করানো। সে একবার কি বলছে, আরে ও নাচ গান করে বেড়ায়, কি মুক্তিযুদ্ধ করে। ফরুক ভাই বলে না, সাংঘাতিক ডেডিকেটেড মেয়ে। আফতাব ভাই বলে ডেডিকেটেড মেয়ে। একটা স্টলে বসে ইন্টারভিউ হলো আমার সঙ্গে, সেই শার্ট প্যান্ট পরে ওনাদের সঙ্গে রাতের বেলা। শার্ট প্যান্ট পরে গেছেন? হ্যাঁ, শার্ট প্যান্ট পরে গেলাম। দুজন ছিল? আমরা দুজন ছিলাম, নাজমা শাহিন বেবি আর আমি। হ্যাঁ, বেবি ছিল আমাদের সাথে। 150 জনের ট্রুপ ঢুকি হাতে মারা ক্যাম্প। পরে বেবি আবার ঢাকায় চলে আসে। না, তারপরে আবার কি কুমিল্লায় দিঘির পাড় বলে একটা জায়গা, দিঘির পাড়ে সে 150 জনের 3টা ভাগ। আচ্ছা। একটা আপনার দাদার সঙ্গে কুমিল্লায় আচ্ছা। চন্নাইলের এইসব এলাকা, মুরাদনগর, কালীসীমা, আচ্ছা। রামচন্দ্রপুর, হুমনা, আন্দিপুর, বিদ্যাপুর, এইসব জায়গাগুলিতে তখন আপনার দাদার গ্রুপের সাথে আমি 16ই ডিসেম্বর আমরা 15ই ডিসেম্বর রাত্রে যখন আমরা শ্যামগ্রাম বলে একটা গ্রামে, একটা জমিদার বাড়ির ভুতুরে ঘরের ভিতরে আমরা ওখানে কাজ করছি, তখন শেলিং হচ্ছে, সারা রাত ধরে শেলিং হচ্ছে, বোম্বিং হচ্ছে। না, কুমিল্লা কবে স্বাধীন হয়েছে? আগে না? আগে স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা তো ইন্টেরিয়ারে আগে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের ট্রুপ নিয়ে কিন্তু আমরা ছিলাম, আমরা ট্রুপটা উদ্র করিনি। পরে অনেক দিন পরে আমরা পালিয়েছিলাম। এদিকে তো ফুর্তি আহমেদ হচ্ছে, হচ্ছে, এর মধ্যে আরও কিছু ঘটনা আছে মাউস ভাই। আমাকে আবার মেরে ফেলার জন্য তো লোক আমাদের পেছনে মারার জন্য খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এদিকে, তো আমি তো পালিয়ে বেড়াচ্ছি এখানে। আমি সেই সময়টা, এই সময়টা আমার একটা কঠিন সময় যায়, এই জায়গাটা আমাকে রক্ষা করে বিভিন্নভাবে শেল্টার টেল্টার দিয়ে। জিয়াউল নামে এক কর্মী আমাদের, ভীষণ ডেডিকেটেড ছেলে, আই রেসপেক্ট হিম। পরে কি উদার চেয়ারম্যান ছিল জিয়াউল? পরে হ্যাঁ। এই ছেলে তার জায়গা জমি বিক্রি করে সে সংগঠন করতো। 16 ডিসেম্বরে আমরা আমোদ ফুর্তি আমাদের হয়নি আসলে। জাতীয় মুক্তি আন্দোলন এখনো শেষ হয়নি, শেষ হতে আরও সময় লাগবে, এটা সময়ের ব্যাপার। মায়ের ভাষা